একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে তো আপনার দলের জন্ম, এবং আপনাদের কাছে কি প্রত্যাশা তা কিন্তু দেয়ালে দেয়ালে লেখা আছে। আমি যেটি জানতে চাই, একজন নারী হিসেবে আপনি নিজে আসলে রাজনীতির মাঠে কতটা সেফ ফিল করেন, কিংবা আপনার কর্মীরা, আপনার ভোটাররা? যদি পরিস্থিতি সন্তোষজনক না হয়, সেক্ষেত্রে এই পরিস্থিতি থেকে উত্তরণে এনসিপি কি করবে, এই একটি প্রশ্ন। আরেকটি বিষয়, আপনারা যদি ক্ষমতায় যেতে না পারেন, সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা নিয়ে আপনারা কতটা সোচ্চার থাকবেন? ধন্যবাদ যারা উপস্থিত আছেন, সকলকে শুভেচ্ছা। এই জায়গাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে নারী হয়ে যে কোনো চ্যালেঞ্জিং পেশা, আমি যদি বলি সেটি সাংবাদিকতা হোক, সেটি ফুটবলকে পেশা হিসেবে নেওয়া হোক, সেটি রাজনীতিতে নারীর আশা বলেন, সেই সব জায়গাতেই আসলে কেউই আসলে নিরাপদ না। কারণ একজন নারী যখন একটি চ্যালেঞ্জিং বিষয়ে কথা বলতে চায়, সেখানে যে পরিমাণ সাইবার বুলিংয়ের শিকার হতে হয়, আমি যখন মিডিয়াতে বক্তব্য দেই, আমি আমার টকশোর কখনো ওই নিচের যে কমেন্টগুলো সেগুলো পড়তে যাই না। ইট মেড মি ট্রমাটাইজড অল দ্য টাইম। এবং একই কথা আমার একজন পুরুষ সহযোদ্ধা বলছেন, কিন্তু তারা খুব ভালোভাবে আমার সমাজ তাদের নিচ্ছে। কারণ নারী নেতৃত্ব এটি আসলে, এবং সেটি যদি রাজনৈতিক নেতৃত্ব হয় সেটি আরও অনেক বেশি কঠিন। সেক্ষেত্রে আমার যেটা সবচেয়ে বেশি আমি ফিল করি সেটা হচ্ছে যে দলীয় যে নেতাকর্মী, তাদের নিয়ন্ত্রণ এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাদের আসলে এক ধরনের কাউন্সিলিংয়ের মধ্যে আনা দরকার, যে নারী নেতৃত্ব বা আপনার আসলে আপনার যা খুশি আপনি তাই বলতে পারেন না সাইবার স্ফিয়ারে। আপনার যা মনে হলো আপনি বললে সেটার জন্য কিন্তু এক ধরনের রিপার্কেশন আপনার সহ্য করতে হবে। সেখানে কিন্তু আইনি পদক্ষেপের মধ্যে আমরা যাব। এবং সাইবার বুলিংটা এত বেশি নর্মালাইজ করে ফেলেছি আমরা কিন্তু এই ব্যাপার নিয়ে খুব বেশি উচ্চকিত না। আমরা কেউ একজন আসলে আমাদের কিছু বলে চলে গেল, কমেন্টে একটা বিষয় লিখে গেল, এটার জন্য যে আমরা আসলে আইনি একটা পদক্ষেপের মধ্যে যেতে পারি সেটার মধ্যে আমরা যাই না। সেই জন্য আমার যেটা মনে হয়, আমার দলের পক্ষ থেকে আমাদের যে 24 দফা, সেখানে আমরা বলেছি যে নারীদের এই যে হয়রানি সাইবার স্পেসে, এটার জন্য আলাদা একটা টিম গঠন করার, মানে উইমেন পুলিশিং তাদের নিয়ে, এটি যাতে আসলে ইনস্ট্যান্ট, যাতে আসলে এই বিষয়গুলো নিয়ে যখনই আমরা কথা বলবো তখন যাতে ইনস্ট্যান্ট একটা সমাধান দেওয়া যায়। এবার যদি বলি যে যেটা সার্বিকভাবে বলি, যে স্বাভাবিকভাবেই গণ অভ্যুত্থানের মধ্যে থেকে যেই কটি দল আসলে গণ অভ্যুত্থানের পরে আসলে শুরু করেছে তাদের যাত্রা, তার মধ্যে এনসিপি সবচেয়ে বেশি তরুণ নেতৃত্বের দল। তো সেই জায়গা থেকে আমাদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। আমরা সেই প্রত্যাশার ভারটা বহন করতে হয় সবসময় আমাদের, এবং এই জায়গা থেকে আমাদের কিছু নতুন চিন্তা আছে এবং এই প্রত্যাশার সাথে মিলিয়েই। সেটি হচ্ছে, দেখেন, আমরা কিন্তু অনেক দিন ধরেই বলছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত শুধুমাত্র আমরা কথাটা বলছি বলে এনসিপির উপরে আসলে সেই দায়টা সবসময় চলে এসছে। ব্যাপারটা এমন যে আসলে অন্য রাজনৈতিক দলের আসলে সেই নতুন রাজনীতি নির্মাণের কোনো দায় নেই। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে প্রশাসনিক এবং যেই পুলিশের প্রতি আসলে যে রাজনৈতিক দলগুলোর দখলদারিত্ব, সেই দখলদারিত্ব হচ্ছে সবচেয়ে বড় সমস্যা জননিরাপত্তার ক্ষেত্রে। এই দখলদারিত্ব আমার কাছে মনে হয় যে একটা ব্লেম গেমের মতো। প্রত্যেকটি রাজনৈতিক দলই দেখা যায় যে একজন আরেকজনের উপরে দোষারোপ করে তখন, যখন নিজেদের ভাগটা আসলে প্রশাসনে এবং পুলিশে কমে যায়। তো এই জায়গা থেকে আসলে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা এই জন্য কিন্তু ঐকমত্য কমিশনে আমরা বহুবার বলবার চেষ্টা করেছি যে আমাদের প্রাতিষ্ঠানিক দলীয়করণ বন্ধ করতে হবে। প্রাতিষ্ঠানিক দলীয়করণ যদি বন্ধ না হয়, আমরা যদি প্রশাসনকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত না করতে পারি, পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত না করতে পারি, তাহলে আসলেই সত্যিকার অর্থে পরিবর্তন যেটা আমরা চাচ্ছি সেটি হবে না। অবশ্যই আমার দল থেকে আমি চাইবো না যে কোনো একটি পক্ষ এনসিপির হয়ে কাজ করুক। এই নির্বাচনে আমাদের এই আকাঙ্ক্ষা নাই। আমরা চাই যে প্রশাসনের মতো কাজ করুক, তারা নিরপেক্ষ ভূমিকা পালন করুক এবং সকল রাজনৈতিক দলকে তারা আসলে একই ধরনের ফ্যাসিলিটি দিক। এবং বিষয়টা হচ্ছে সেই তখনই আসলে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা বলছি সেটি কিন্তু হবে। কিন্তু দেখেন, সবচেয়ে দুঃখজনক ব্যাপার এই যে বাংলাদেশে পুলিশ এত অ্যাক্টিভ, তারা মাটির নিচে সন্ত্রাসী গেলেও তারা বের করে আনতে পারে। কিন্তু আমরা দেখলাম যে শরীফ ওসমান হাদি
যিনি কিনা একজন ক্যান্ডিডেট ঢাকা ৮ আসনের, তার কিন্তু যেই আসামি তাকে কিন্তু এখনো ধরতে পারেনি। সুতরাং বাংলাদেশের এই যে একটা যে সেটেলমেন্ট, সেটা কিন্তু শুধুমাত্র পুলিশ না, সব জায়গায় এখনো সেই ফ্যাসিবাদী সেই সেটেলমেন্ট আছে। সুতরাং এই জায়গা থেকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি এই যে যেটি ফারুক হাসান বললেন, রাজনৈতিক ঐক্য। আমরা কিছু কিছু বিষয়ে আমরা যদি নিজেদের মধ্যে এই ঐক্যটা না রাখি, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা যেটা চাচ্ছি সেটা আমরা পারবো না। এবং দেখেন, আরও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে নিরপেক্ষ নাগরিক সমাজ। আমরা মব কিন্তু দেখেছি, আমরা মব এর আগেও দেখেছি। 57 জন সেনা অফিসার যখন হত্যা করা হয়েছে, আমরা তখন মব দেখেছি, কিন্তু সেটি কিন্তু মব হিসেবে আমরা বলতে শুনিনি। আমরা কিন্তু শাপলা গণহত্যা দেখেছি, সেই শাপলা গণহত্যাও যে একটা মব, সেটি কিন্তু আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে বলতে শুনিনি। বাংলাদেশে 700 থেকে 800টি আয়না ঘর হয়েছে, তখন কিন্তু আমরা বলতে শুনিনি যে এটি একটি মব হচ্ছে, এটি একটি রাষ্ট্রীয় ব্যাকআপে একটা মব হচ্ছে, সেটা আমরা বলতে শুনিনি। সুতরাং মবকে মব বলতে হবে, যেটি আসলেই মব সেটিকেও কিন্তু নাগরিক সমাজকে মব বলতে হবে। সেরকম একটি নাগরিক সমাজ আমাদের প্রয়োজন। আর আমরা তো নাগরিক সমাজকে আসলে কালচারাল যে ফ্যাসিজম তৈরি হয়েছে, আমি গত 17 বছরের কথা বলছি, সেটি নিয়েও খুব উচ্চকিত হতে দেখিনি। সুতরাং এই কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আসলে আমাদের যে আমরা যারা রাজনৈতিক দল আছে, সিভিল সোসাইটি আছে, সবারই একত্রে আসলে এই লড়াইটা আমাদের করতে হবে। এবং সেটির ক্ষেত্রে আমাদের দল তো সবসময়ই অগ্রবর্তী ভূমিকা পালন করবে। এবং দেখেন, এই যে সামাজিক সংগঠনগুলো, সেগুলোও কিন্তু আমরা দেখেছি গত 17 বছরে এই যে কালচারাল ফ্যাসিজমের কথা বললাম, কেউই কিন্তু আসলে নিরপেক্ষ ভূমিকায় থাকতে পারেনি। আমরা দেখেছি শিক্ষকদের মধ্যে এক ধরনের ডিভাইডেশন, শিক্ষকরাও দলীয় হয়ে গেছে। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের সত্যিকার অর্থে আমার দল কি করবে বা অন্য একটি দল কি করবে, এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা সত্যিকার অর্থে বাংলাদেশটাকে কেমন দেখতে চাই। এই জায়গাতে শুধুমাত্র এনসিপি প্রচেষ্টা করলে হবে না, শুধুমাত্র গণ অধিকার প্রচেষ্টা যদি অব্যাহত রাখে তাহলে হবে না, বিএনপি প্রচেষ্টা অব্যাহত রাখলে হবে না। এই জায়গাতে আমাদের একটা সমন্বিত উদ্যোগ প্রয়োজন, এবং এখানে সকল রাজনৈতিক দলের সদিচ্ছা এবং আন্তরিকতা প্রয়োজন। এবং এই জায়গা থেকে অবশ্যই যে আমি যদি বলি যে এই পরিবর্তনের জন্য যে সামাজিক সংগঠনগুলো আছে, তাদেরও অগ্রবর্তী একটা ভূমিকা প্রয়োজন। আর এই জননিরাপত্তা বলতে শুধুমাত্র আসলে এই সময়ের আলাপটা যাতে থেমে না যায়, এই জননিরাপত্তার এই আলাপটা যাতে অব্যাহত থাকে, এবং এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা এই সংকট সমাধান করতে পারবো বলে আশা করি।